সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের জন্য কৃষি বাজারজাতকরণ নিয়ে আমি আলোচনা করব। কৃষি বাজারজাতকরণ তোমাদের সাবজেক্টের একটা অংশ। এই কেন আমরা কৃষি বাজারজাতকরণটা করব? দেখো, আমাদের দেশটা হচ্ছে যে কৃষি নির্ভর দেশ। আমাদের দেশ এখন কৃষিতে স্বয়ংসম্পূর্ণ। এরপরও কৃষকেরা অনেক কিছু থেকে বঞ্চিত হচ্ছে। কী কারণে? মধ্যস্বত্বভোগীদের কারণে। একটা পণ্য, একটা সবজি তোমার চুয়াডাঙ্গা থেকে চট্টগ্রাম পর্যন্ত আস্তে আস্তে এটার দাম বাড়তে 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 অনেকটুকু বেড়ে যাচ্ছে। এই যে সমস্যাগুলো নিয়ে আমাদের কৃষি বাজারজাতকরণ, একজন কৃষক কীভাবে কৃষি পণ্যগুলোকে বাজারজাতকরণ করবে, কত সহজ উপায়ে কীভাবে করলে তার মধ্যস্বত্বভোগীদের কাছ থেকে সে রেহাই পাবে, সেই ব্যাপারগুলো আমরা আজকে আলোচনা করব। আচ্ছা, আমরা আগে জেনে নিই কৃষি পণ্য কাকে বলে। দেখো, খামারে উৎপাদিত প্রক্রিয়াজাত বা কৃষি নির্ভর শিল্পজাত পণ্য। আমরা কৃষি নির্ভর শিল্পজাত পণ্য কোনগুলোকে বোঝাবো? ধরো তুমি আখ চাষ করতেছো, হ্যাঁ, আখ চাষের ছোবড়াটা দিয়ে আমরা কি তৈরি করছি? আমরা কাগজ তৈরি করছি, এরকম। তারপরে এর মধ্যে কৃষি সবজি আছে, দুগ্ধজাত খাবার আছে, প্রাণীজ খাবার আছে, হাঁস মুরগি মৌমাছি পালন, পশু পাখি পালন, তারপরে ভোগ্যপণ্য অন্তর্ভুক্ত সব ধরনের পণ্যকে আমরা কৃষি পণ্য বলে বিবেচনা করতে পারি। এখন দেখো, আমাদের আজকে বিবেচ্য বিষয় হচ্ছে যে কৃষি বাজারজাতকরণ বলতে কী বুঝি। আমরা এটা বুঝি বর্তমানে আমাদের বাংলাদেশ কৃষি পণ্যতে স্বয়ংসম্পূর্ণ, এবং আমরা শস্য জাতীয় পণ্যগুলোতে মোটামুটি স্বয়ংসম্পূর্ণ বলা যায়। তবে আমাদের পুষ্টি জাতীয় পণ্যগুলোর উপরে আমাদের বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব বেশি মনোযোগ দিচ্ছেন। উনি বারবার সবাইকে বলছেন যে আপনারা ছাদ বাগান করেন, ছাদ বাগানে সবজি ফলান, হ্যাঁ, পুষ্টি যেখান থেকে হবে সেই জাতীয় সবজি, সেই জাতীয় খাবারগুলোর প্রতি এখন আমাদের কৃষি সমাজ খুব বেশি মনোনিবেশ করছে। আসলে তাহলে আমরা জেনে নিই কৃষি বাজারজাতকরণ বলতে কী বুঝি। কৃষি পণ্য বাজারজাতকরণের সাথে জড়িত যত ধরনের কার্যক্রম আছে তাকে আমরা কৃষি বাজারজাতকরণ বলি। আমরা যদি বলি পণ্যের চাহিদা নির্ধারণ থেকে শুরু করে পরিকল্পনা প্রণয়ন, ভোক্তাদের চাহিদা, আমরা এমনি বাজারজাতকরণ কাকে বলে আমরা জানি। এবং এখন কৃষি বাজারজাতকরণ হচ্ছে যে কৃষি পণ্যগুলোকে, কোন পণ্যগুলো তোমার ভোক্তাদের প্রয়োজনটা নির্ধারণ করে, প্রয়োজনটা খুঁজে বের করে ওই অনুযায়ী উৎপাদন করে ভোক্তাদের নিকট খুব সহজেই পৌঁছে দেওয়াটাই হচ্ছে যে কৃষি বাজারজাতকরণ। যদি আমরা বইয়ের ভাষায় বলতে চাই তাহলে বলবো পণ্যের চাহিদা নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন, সেবা ও সহায়কমূলক কার্যাদি সম্পাদন প্রভৃতির মাধ্যমে উৎপাদকের কাছ থেকে ভোক্তার হাতে পণ্য পৌঁছানো সংক্রান্ত যাবতীয় বিষয় কৃষি বাজারজাতকরণের অন্তর্ভুক্ত। তাহলে কৃষি বাজারজাতকরণটা কি আমরা জেনে নিলাম। আজকে আমাদের আর একটা বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে কৃষি বাজারজাতকরণ অধ্যয়নের পদ্ধতিসমূহ।
একজন কৃষক বিভিন্ন পদ্ধতিতে কৃষি বাজারজাতকরণ করতে পারে। এখন দেখো কোন পদ্ধতি ফলো করলে কৃষকরা বেশি লাভবান হবে, সেই পদ্ধতিগুলো আমরা আজকে আলোচনা করব। এখান থেকে যে কোনো একটা পদ্ধতি একজন কৃষক বা উৎপাদক ফলো করতে পারে। প্রথম পদ্ধতি হচ্ছে কার্যভিত্তিক পদ্ধতি। দুই নাম্বার হচ্ছে যে প্রাতিষ্ঠানিক পদ্ধতি। তিন নাম্বার হচ্ছে আচরণগত পদ্ধতি। এই তিনটা পদ্ধতির মধ্যে আমরা প্রথমে যে পদ্ধতিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে কার্যভিত্তিক পদ্ধতি। কার্যভিত্তিক পদ্ধতি বলতে কি বোঝো? কার্যভিত্তিক পদ্ধতি হচ্ছে সাংগঠনিক কার্যসমূহ বিশ্লেষণ করে থাকে। এই কার্যভিত্তিক পদ্ধতিতে সাংগঠনিক মানে একটি কৃষি পদ্ধতি তোমাকে অবলম্বন করতে করে কি কাজ তুমি করতেছো, ক্রয় বিক্রয় করতেছো, বিনিময় সংক্রান্ত কাজগুলো করতেছো। দ্যাট মিনস ক্রয় বিক্রয় করতেছো, কায়িক পরিশ্রম করতেছো। যেমন তুমি পরিবহনে যাচ্ছ, তুমি পণ্যগুলোকে সংরক্ষণ করে পরিবহনের মাধ্যমে ভোক্তাদের হাতে পৌঁছে দিচ্ছ। কত সহজেই তুমি কি ভোক্তাদের হাতে পরিবহনের মাধ্যমে পৌঁছে দিতে পারো, এই পদ্ধতিতে সেটা আলোচনা করা হচ্ছে। আচ্ছা, কার্যভিত্তিক পদ্ধতিতে যখন আমরা বিশ্লেষণ করব, একটা হচ্ছে যে বিনিময় সংক্রান্ত ব্যাপার, আমরা বিনিময় সংক্রান্ত যদি বলতে যাই তাহলে দুটো ব্যাপার আছে। একটা হচ্ছে ক্রয়, আর হচ্ছে যে এই ক্রয় বিক্রয় মাধ্যমে আমরা বিনিময়। আরেকটা আছে কায়িক। এখানে আছে সংরক্ষণ পদ্ধতি এক নম্বরে, দুই নম্বর হচ্ছে যে পরিবহন, তিন নম্বর হচ্ছে যে প্রক্রিয়া। কার্যভিত্তিক পদ্ধতির মধ্যে বিনিময় সংক্রান্ত এবং কায়িক পদ্ধতি বা কায়িক সংক্রান্ত, কায়িক পরিশ্রম সংক্রান্ত। আচ্ছা, বিনিময় সংক্রান্তের মধ্যে আমরা ক্রয় এবং বিক্রয়টাকে বুঝিয়ে থাকি। ক্রয় বিক্রয়ের মাধ্যমে আমরা ভোক্তাদের কাছে পণ্যগুলো পৌঁছে দিতে পারছি। আর কায়িক সংক্রান্ত পদ্ধতির মধ্যে আমরা প্রথমে পণ্যটাকে সংরক্ষণ করতেছি, সংগ্রহ করার পরে সংরক্ষণ করতেছি পরিবহনের মাধ্যমে। আমরা এর আগে আমরা হয়তো যেমন ধান সংগ্রহ করে ওটাকে আমরা প্রক্রিয়াজাত করে চাল বানিয়ে তারপরে পরিবহনের মাধ্যমে আমরা কি ভোক্তাদের হাতে পৌঁছে দিচ্ছি। এগুলো বিনিময় কার্যভিত্তিক পদ্ধতি আলোচনা। এরপর আসো প্রাতিষ্ঠানিক পদ্ধতি। কৃষিপণ্য বাজারজাতকরণের সাথে যারা জড়িত তাদেরকে নিয়েই মূলত এই প্রাতিষ্ঠানিক পদ্ধতিটা আলোচনা করেছে। এই সম্পর্কে আলোচনা, যেমন সেটা কোনো ব্যক্তিও হতে পারে, যে কোনো একটা প্রতিষ্ঠানও হতে পারে। যেমন ধরো বাজারজাতকরণের সাথে তোমার মধ্যস্থ কারবারি থাকে, তারা থাকে মধ্যস্থ কারবারি। তারা কারা? মধ্যস্থ কারবারি কারা? যেমন তুমি বুঝতে পারো খুচরা বিক্রেতাকে আমরা মধ্যস্থ কারবারি করতে পারি, কারণ উৎপাদকের কাছ থেকে খুচরা বিক্রেতাদের কাছে কি, তারপরে খুচরা বিক্রেতা পাইকারি বিক্রেতাদের কাছে বিক্রি করে।
তারপরে পাইকারি বিক্রেতা, এরা মধ্যস্থ কারবারি হিসেবে আছে। এরপরে প্রতিষ্ঠানে আর কারা জড়িত? প্রতিনিধি। 2 নম্বরে আসো প্রতিনিধি। কারা এরা? প্রতিনিধির মধ্যে আমরা ধরতে পারি দালাল, কমিশন, যারা কমিশন দিয়ে প্রতিনিধিত্ব করে, কমিশন নিয়ে প্রতিনিধিত্ব করে, তাদেরকেও আমরা প্রতিনিধির মধ্যে ফেলতে পারি। এরা কিন্তু প্রাতিষ্ঠানিক কি কার্যক্রমের সাথে, বাজারজাতকরণের সাথে এরা জড়িত। এরপরে আর কারা হতে পারে? যারা বাজারজাত, যেমন ফটকা ব্যবসায়ী, যাদের কারণে আমাদের কৃষকদের কাছ থেকে ভোক্তাদের কাছে পৌঁছানো পর্যন্ত জিনিসগুলোর দাম বৃদ্ধি করে ফেলতেছে। তারপরে প্রক্রিয়াকারী, যারা প্রক্রিয়াজাতন করে পণ্যটাকে ভোক্তাদের হাতে পাঠিয়ে দেয়। তারপরে সাহায্যকারী প্রতিষ্ঠান, উৎপাদনকারী, একটা পণ্য বাজারজাতকরণের সাথে অনেকগুলো ব্যাপার জড়িত থাকে, অনেকগুলো ব্যক্তি, অনেকগুলো প্রতিষ্ঠান জড়িত থাকে। কি কি প্রতিষ্ঠান বা ব্যক্তি জড়িত থাকে সেগুলো আমরা প্রাতিষ্ঠানিক পদ্ধতির মাধ্যমে জানতে পারি। এরপরে আসো আচরণ পদ্ধতি। একটি নির্দিষ্ট বাজারজাতকরণ ফার্ম বা ব্যবসায় সংগঠনকে একটি আচরণগত পদ্ধতি হিসেবে গণ্য হতে পারে। যেমন ধরো একটা প্রতিষ্ঠান, তার বিভিন্ন ধরনের কি কৌশলিক পরিবর্তনগুলো আসতে পারে। যেমন এখন করোনাকালীন সময়ে আমাদের অর্থনীতিতে একটা বিরাট পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। কীরকম পরিবর্তন? ধরো আগে মানুষ চাকরির জন্য খুব চেষ্টা করতো, পাশ করার পরে চাকরির পেছনে ঘোরাঘুরি করতো, কিন্তু এই সময়টাতে, এই প্যান্ডামিকের কারণে আমাদের সাধারণ মানুষের মধ্যে একটা ব্যাপার, উদ্যোক্তা হওয়ার প্রবণতাটা বৃদ্ধি পেয়েছে। সেভাবে কৃষি পণ্যর বিভিন্ন পদ্ধতি, যেমন গতানুগতিক পদ্ধতিগুলো বাদ দিয়ে এখন কৃষি পণ্যটাকে বিভিন্ন যুবক তরুণরা তারা তাদের মতো করে কি বিভিন্ন পদ্ধতি, নতুন নতুন আধুনিক পদ্ধতি সার্চ করে সেটা বিভিন্ন মাছ চাষ, পশুপালন, এগুলোতে তারা কিন্তু উদ্বুদ্ধ হচ্ছে। এটাই হচ্ছে যে আচরণগত পরিবর্তন। আচরণগত পরিবর্তনে কতগুলো সমস্যা আছে, এই সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করব। সংগঠন, এখানে প্রত্যেকটা ইউনিটই একটা সংগঠন, প্রত্যেকটা ইউনিটকে একটা মানবীয় সংগঠন, যেখানে ব্যক্তি কোনো নির্দিষ্ট সমস্যার সমাধান কল্পে সিদ্ধান্ত গ্রহণ